বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর শাখা কর্তৃক আয়োজিত জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা কর্তৃক আয়োজিত আজকে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের জাতীয়তাবাদী দল দিনাজপুরের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মুফাজ্জল হোসেন দুলাল ভাই, উপস্থিত বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মরত সম্মানিত পেশাজীবী নেতৃবৃন্দ এবং দলের জাতীয় এবং জেলার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে যারা বসা আছেন কর্মরত বিভিন্ন পেশাজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অন্যদেরকে নমস্কার এবং অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিত, আমরা অনেক ভাইদের বক্তব্য শুনেছি, অনেক মুরব্বীদের বক্তব্য শুনেছি, কিন্তু আমরা বোনের বক্তব্য শুনতে পারি নাই। যদিও বেশ কয়েকজন বোন বা আমার বোনেরা উপস্থিত আছেন, কারণ আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনাদের সঙ্গে মত বিনিময় করছি, যিনি 1946 সালের 15ই আগস্ট এই দিনাজপুরে ওনার জন্ম, বেড়ে ওঠা এবং পরবর্তীতে শহীদ জিয়ার সাথে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আজ পর্যন্ত উনি দিনাজপুরেই ছিলেন। 1960 সাল 1960-এর পরে উনি স্বামীর সাথে বিভিন্ন জায়গায় শহীদ জিয়ার সাথে যেতে হয়েছে। কাজেই সেই মানুষ, যে মানুষ দিনাজপুর থেকে বেড়ে উঠেছেন, ওনার শ্রদ্ধেয় পিতা এবং মা ইস্কান্দার মির্জা এবং তৈবা মজুমদার, ওনার বড় বোন খুশি জাহান হক, এখানেই ওনারা ইন্তেকাল করার পর দাফন করা হয়েছে। ওনাদের বাড়িও বাসাও এখানেই বালুবাড়িতে। কাজেই ওই মানুষ সম্পর্কে এবং ওনার সম্পর্কে কথা বলার এখানে অনেক মুরব্বীরা আছেন, যারা অনেক বেশি আমার সে জানেন। আমি খুব বেশি ওনার পড়ে পড়ে শিখেছি, দেখার সৌভাগ্য হয় নাই। এখানে হয়তো অনেকেই আছেন, হয়তো দেখেছেন ওই সময়, দেখার সৌভাগ্য হয়েছে ছোটবেলার বেগম খালেদা জিয়াকে। কাজেই আজকে উনি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ উনি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে। আমরা আপনাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই দিনাজপুর 3 অর্থাৎ এই শহর এবং সদর উপজেলা আমাদের অর্থাৎ দেশনেত্রী নির্বাচনী কার্যক্রম আমরা শুরু করতে চাই। এবং সেজন্যই আমাদের দল চিন্তা করেছে, দল না, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন আপনারা। এবং উনি বললেন তৃতীয় নয়, অর্থাৎ সাইলেন্ট মেজরিটি। সাইলেন্ট মেজরিটি কি চিন্তা করে, সেটি হচ্ছে আজকের বিবেচ্য বিষয়। এবং সাইলেন্ট মেজরিটি বৃহৎ সংখ্যক অংশের নেতৃত্ব দেন আপনারা। সমাজের সবচেয়ে বুদ্ধিদীপ্ত মানুষগুলি হলেন বিভিন্ন পেশায় নিয়োজিত আপনারা সবাই। আমরা আপনাদের অনুভূতি, অভিব্যক্তি শুনেছি, আমরা আপনাদের সমর্থন চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের আস্থা অর্জন করতে চাই। আপনারা যেমনটি দেখেছেন শহীদ জিয়াউর রহমানকে
স্বাধীনতা যুদ্ধের সময় খেয়াল করেন অনেকে আত্মসমর্পণ করলো, কেউ বর্ডার ক্রস করে চলে গেল, কিন্তু যে মানুষটির ঘোষণা দেওয়ার কথা ছিল না। আজকে তো দিবালোকের মতো স্পষ্ট, আমরা যারা এরকম চুল পাকা এবং বয়স 65-র বেশি, সেই মানুষগুলি কিন্তু নিজ কানে শুনতে হয়েছে আমি মেজর জিয়া বলছি। ওইখানে মুকসেদ আলী ভাই বসা আছে এবং আপনাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করে কত ডিসিপ্লিন মানুষ ব্যারাকে ফেরত গিয়েছেন এবং ব্যারাকে একজন কর্নেল হিসাবে কুমিল্লায় ওনার পোস্টিং হয়েছিল প্রথম আফটার 72। তার পরবর্তীতে উনি ডেপুটি চিফ অফ আর্মি হয়েছেন বলে কথা আমি আর যাচ্ছি না। কিন্তু আপনি খেয়াল করেন এই তো সেই নভেম্বর মাস 1975-এ যখন হঠাৎ করে একটা কু হলো 2000 মানে নভেম্বরের 3 তারিখ এবং তার পরবর্তীতে দেশের রাজনৈতিক পথ পরিবর্তন হলো এবং জিয়াউর রহমানকে যখন গৃহবন্দী করা হয়, বেগম খালেদা জিয়া তখন ওই বাসায় শহীদ মইনুল রোডের বাসায়, এবং ওই সময় তার দুটো ছেলে অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকো সহ তাদেরকে গৃহবন্দী করা হয়েছে। সেই সময় গৃহবন্দিত্ব থেকে এই দেশের মানুষ বিশ্বাস করলো একটা মানুষের উপর, সেটি হচ্ছে তৎকালীন গৃহবন্দী থাকা অবস্থায় জেনারেল জিয়াউর রহমানকে সিপাহী জনতা বিপ্লব করে অভ্যুত্থানের মাধ্যমে ঘর থেকে বন্দিত্ব থেকে বের করে এনে দেশ পরিচালনার দায়িত্ব নেয়। তখন কিন্তু বিএনপি, ছাত্রদল, যুবদল কিছু ছিল না। অর্থাৎ মানুষের যে আস্থা এবং বিশ্বাস, ওই যে 26শে মার্চ 71 বা 27শে মার্চ 71 স্বাধীনতার ঘোষণা দিয়ে যে দায়িত্ব নিয়ে খালি বসে থাকেননি, পালিয়ে যাননি, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। মানুষের আস্থার জায়গা আর যেটা উনি মানুষের মনে ওনার যে অবস্থান তৈরি করতে পেরেছিলেন, যার জন্যই কিন্তু সিপাহী জনতা ওখানে ওই সময় কর্নেল উসমানী সাহেবের মতো মানুষ ছিল, কিন্তু তাদেরকে কিন্তু কেউ দায়িত্ব দেয় নাই। দায়িত্ব দিয়েছে বের করে এনে যে দেশে ডিসিপ্লিন এবং দেশ পরিচালনার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হতে পারে জেনারেল জিয়াউর রহমান, এবং ওনাকে দায়িত্ব দিয়েছে। অনেকে অনেক কথা বলেন, কিন্তু সংস্কার নিয়ে কত কথা বলে। এই জিয়াউর রহমান তো সেই মানুষ, দায়িত্ব পাওয়ার পর উনি কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্র বাকশালের উপর স্টার্ট করলেন, এই সংস্কার তো একটা বিরাট সংস্কার। একদলীয় শাসন ব্যবস্থা থেকে 4টি পত্রিকা থেকে অনেক পত্রিকা এবং একটা রাষ্ট্রশাসিত অর্থনীতি থেকে মুক্ত বাজার অর্থনীতি। আজকে আপনি গর্ব করেন আমাদের মানুষ বিদেশ যায়, স্টার্ট করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আপনি গর্ব করেন আমি দামি কাপড় পরে আছি, তার সবাই আমরা সুন্দর সুন্দর কাপড় পরি, কিন্তু এই দিন যেরকম ছিল না ভাই। 72, 73, 74 সনে 2 গজ কাপড়ের জন্য রিলিফ চেয়ারম্যানের পারমিট নিয়ে টিসিবির দোকানে আমাদের লাইন দিতে হতো। 1 কৌটা দুধের জন্য সারা দিন দাঁড়িয়ে থাকতে হতো। 1 কৌটা ডানোর দাম টিসিবির ছিল 5 টাকা, ওই সময় 5 টাকা, আর বাইরে ছিল 125 টাকা। এবং সেই দিনটির কথা যদি আমরা আজকে ভুলে যাই তাইলে তো হবে না। এবং এমন ছিল আজকে সবাই কত সুন্দর সুন্দর আমরা কাপড় পরি, কিন্তু 62 কিন্তু কাপড় জুটে না, এবং সেই ছবি ওই সময়ই ছাপা হয়েছিল। কাজে আমি এইগুলো কথা বলতে চাই এই কারণে যে বিএনপি এমন একটি দল যার প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, যে সব সময় দেশের উন্নয়ন, অগ্রগতি এবং অর্থনৈতিক মুক্তি এবং সংস্কার, মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে ঘটাতে হবে সেটা সব সময় ধারণ করার মাধ্যমে কিন্তু সত্যিকার অর্থে আধুনিকতা আসে। মানুষের চিন্তা চেতনা যদি আপনি ধারণ করতে না পারেন, তাহলে এই প্রজন্মের ধারণা যদি আপনি ধারণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। জিয়াউর রহমান সাহেব সেটা পেরেছিলেন, এবং তখন কত বাহিনী, অত বাহিনী, শান্তি বাহিনী, কত বাহিনী, কিন্তু যখন উনি মনে করলেন যে বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানে ভাগ করলে চলবে না, বাঙালি, মারমা, চাকমা, সাঁওতাল, গারো, হাজং এইভাবে ভাগ করলেও চলবে না। তাইলে তাদেরকে কি করতে হবে? ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধের কি ঐক্যবদ্ধ হচ্ছে আপনার আমার পরিচিতি হচ্ছে আমরা বাংলাদেশী।
অর্থাৎ এই যে দর্শন, এই দর্শনই বাংলাদেশ ঐক্যবদ্ধ করেছে। স্বৈরাচার অনেক কিছু মুছে ফেলতে পেরেছে জিয়াউর রহমানের, কিন্তু এই যে পরিচিতি বাংলাদেশি জাতীয়তাবাদ, এইটাকে কিন্তু মুছতে পারে নাই। এবং দেখেন তারপরে বাংলাদেশ সামনের দিকে গিয়েছে। এই বাংলাদেশ লঙ্গরখানা খুলেছে, ৭৪-এর দুর্ভিক্ষ দেখেছে। এই বাংলাদেশ ৭৯ সনের শেষের দিকে সর্বপ্রথম আপনারা এই কৃষক, এই দেশ চাল রপ্তানি করেছে। অর্থাৎ মানুষ নেতৃত্ব সঠিক থাকলে কতদূর এগিয়ে যেতে পারে এবং বাঙালি যে কতটুকু পটেনশিয়াল তার প্রমাণ রেখেছেন শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন মানুষ। এবং আজকে এই বাংলাদেশে প্রায় 18.5 কোটি মানুষ আমরা আছি। তারপরেও আজকে মানুষের যে আজকে কৃষির যে আধুনিকায়ন স্টার্ট করেছে কে? লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে যে আমরা বিদ্যুতের কথা বলি, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড আরইবি বলতে বলতে কথা বলি, এটা স্টার্ট করেছে কে? লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং মানুষের এই আধুনিক কৃষি যদি না হয় তাহলে সত্যিকার অর্থে অর্থনীতি এগোবে না, কৃষি নির্ভর অর্থনীতি। তাহলে অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি, সেটার পিছনে জিয়াউর রহমান। মানুষের রেমিটেন্স, দ্যাট ইজ দ্য বিগেস্ট আর্নিং সোর্স, সেটার পিছনে জিয়াউর রহমান। এবং রেডিমেড গার্মেন্টস, সেটার পিছনে জিয়াউর রহমান। কাজে বাংলাদেশের অর্থনীতির 3টা মূল চালিকা শক্তি এখন, তিনটার পিছনে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং সংস্কার, আপনি দেখেন বেগম খালেদা জিয়া বিএনপি ছিল, ইনি বলেছে যে রাষ্ট্রপতি শাসিত বিএনপির কনস্টিটিউশন ছিল সরকার, প্রেসিডেন্ট ছিলেন তখন, এরশাদও প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া ওই সময়ে যেহেতু 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের জন আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রপতি না পার্লামেন্টারি পদ্ধতির গভর্নমেন্ট, বিএনপি কিন্তু সেই খালেদা জিয়ার নেতৃত্বেই তখন এই প্রধানমন্ত্রিত্ব অর্থাৎ রাষ্ট্রপতি থেকে সেটা সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। দিস ইজ এ ভেরি বিগ চেঞ্জ। এবং এই সংস্কার করার অভিজ্ঞতা তো বিএনপি, অন্য কারো না। এবং তারপরে আপনি দেখেন এই মানুষ ভোট দিতে যাতে নিঃশঙ্ক চিত্তে, নির্বিঘ্নে, নির্ভয়ে, নিরপেক্ষভাবে দিতে পারে, সেইটার প্রচলন কনস্টিটিউশনে ধারণ করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অর্থাৎ মানুষের ভোটাধিকার নেই। আজকে শিক্ষার কথা বলেন, যত পাবলিক ইউনিভার্সিটি হয়েছে পরবর্তীতে প্রত্যেকটার পিছনে যে মানুষটির নাম, সেটা হচ্ছে বেগম। এই আপনাদের হাজি দানেশ থেকে শুরু করে বেগম রোকেয়া থেকে শুরু করে আপনি চিন্তা করেন সবগুলোর পিছনে। আপনাদের শিক্ষা বোর্ড বলেন, মেডিকেল কলেজ বলেন, আপনি দেখেন মেডিকেল কলেজের নাম ছিল দিনাজপুর মেডিকেল কলেজ। জিয়াউর রহমান সাহেব এটা কমিট করেছে, বেগম খালেদা জিয়া সেটাকে বাস্তবায়ন করলেন। আপনার কিছু না খায় সাইনবোর্ড বলবে, ওই যে জিয়া এয়ারপোর্টের নাম বলি, ওটা দেখতে পারি না, কাজে এটাকে চেঞ্জ করতেই হবে। এই যে নাম বদলের সংস্কৃতি, নাম বদল সংস্কৃতি করে লাভ হয়েছে, মানুষের মন থেকে মুছে ফেলা যায় না। বরঞ্চ আজকে যেগুলো করেছিলেন সেগুলো আজকে কোথায় নিক্ষিপ্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অর্থাৎ ইতিহাস সৃষ্টি করা যায় না, ইতিহাস আপনাকে ধারণ করতে হয়। ইতিহাস যখন ধারণ করে তখন সেই ইতিহাস মুছে ফেলা যায় না। যে কথাটি আবারও বলি, এই যে সংস্কারের কথা বলেন, বিএনপি আপনার 22 সনের ডিসেম্বরে প্রথম 27 দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি দিয়েছে। তার পরবর্তী 23 জুলাই 31 দফা নিয়ে গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে নিয়ে কর্মসূচি দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমরা সেখানে বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। তখন কেউ বলে নাই, বিএনপি বলেছে। এবং বলেছে প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি কেউ হতে পারবে না। কে বলেছে? বিএনপি বলেছে। এবং যত ধরনের সংস্কারের কথা প্রত্যেকটা 31 দফাতে আছে। 5ই আগস্ট 24-এর পরে আলহামদুলিল্লাহ এই ছাত্র জনতা এবং সারা দেশের মানুষের গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে স্বৈরাচার পালিয়ে গেছে। তার পরবর্তীতে অনেকে অনেক কথা বলছে, কিন্তু কেউ কি খেয়াল করেছেন বিএনপি কি বলেছে বা কোথায় বলেছে? বিএনপি সব সময় দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য এবং এই কুশাসন থেকে বের হয়ে এসে সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য
তার প্রস্তাবনা নিয়ে কিন্তু জনগণের কাছে 22 জন থেকে কিন্তু বিএনপি ঘুরে বেড়াচ্ছে এবং বিএনপিটি লিখিতভাবে উপস্থাপন করেছে। আজকে সংস্কার করে যাই হোক, কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এটাকে আমরা ধন্যবাদ জানাই, এটাকে আমরা অভিনন্দন জানাই, কারণ এটি জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এবং জনগণের অর্থের সাশ্রয় হবে এবং এটি একটি ফিজিবল উদ্যোগ। জনগণ জাতীয় নির্বাচনে ভোট দিতে যাবে, কোন ভোটের সময় জনগণ সেখানে ভোট দিয়ে চলে আরেকটা ব্যালট পেপার থাকবে। কাজেই এটিকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমরা চাই যে এইটিকে নিয়ে যারা পানি ঘোলা করার চেষ্টা করছে তারা কি সঠিক কাজটি করছে? আপনারা আপনাদের কোনো প্রস্তাবই দেন নাই এতদিন, এখন আপনারা শুরু করেছেন পিয়ার চাই, শুরু করেছে উচ্চ কক্ষে এটা চাই, উচ্চ ওইটা চাই। আরে বাবা, আপনাদের কোনো প্রস্তাবনাই দেশের মানুষের কাছে ছিল না, এখন আপনারা হঠাৎ করে সমস্ত প্রস্তাব দিয়ে কি করতে চান? এটা কি করতে চান যে জল ঘোলা করে স্বৈরাচারের পথ প্রশস্ত করা, স্বৈরাচার যাতে ফেরত আসতে পারে আর মানুষ যাতে 14তে ভোট দিতে পারলো না, 18তে রাত্রিবেলায় ভোট হলো, 24-এ প্রার্থী পাওয়া গেল না, মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারছে না, আর সেই গণতন্ত্রকে আপনারা পিছিয়ে দিতে চান। আর গণতান্ত্রিক যদি কোনো সরকার না থাকে, সেই সরকারের দায়বদ্ধতা, সেই সরকারকে মরাল কারেজ এবং সেই সরকারকে অ্যাসার্টিভনেস দেশ পরিচালনার জন্য সেটি থাকে না, যেটি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। যাদের বয়স 15 বছর, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার, কিন্তু এই সরকার সত্যিকার অর্থে জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারার কারণে অনেক ক্ষেত্রে আজকে ব্যবসায়ীরা যেমন ব্যবসা করতে পারছেন না, আইন শৃঙ্খলাও আশানুরূপ যেমন উন্নতি হচ্ছে না, অন্যদিকে দেশি বিদেশি ইনভেস্টমেন্ট আসবে সেটাও কিন্তু অনেক ধরনের আপনার আগ্রহ প্রকাশ করছে না, কারণ জনগণের নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে যে কাজটি করবেন সেটি একটি অনির্বাচিত সরকার কখনোই করতে পারে না। কাজে এই অবস্থার মধ্যে যারা গণতন্ত্রকে আরো পিছিয়ে দিতে চায়, মানে লজিক কাহিনী, এটার পিছনের কারণটা কি? কারণটা তাদের কিছুই না, কারণটা হচ্ছে এই, কেউ হয়তো মনে করছেন যে জনগণের কাছে, আরে বাবা, আপনার যদি কোনো কর্মসূচি থাকে, বিএনপি 31 দফা নিয়ে গিয়েছে, আপনি 32 দফা নিয়ে যান অথবা 3 দফা নিয়ে যান, জনগণ যেইটা ভালো মনে করে জনগণের কথা বলেন, জনগণের উপর আস্থা তো রাখতে হবে। জনগণের উপর আস্থা নাই, আপনারা কয়েকজন বসে বলে দিলেন আমরা এটা মানি বা এটা মানি না, ওইটা করবো বন্ধ করে দিব, হতে দিব না, করতে দিব না। এই যে হতে দিব না, করতে দিব না, এগুলো হচ্ছে কর্তৃত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ। অর্থাৎ স্বৈরাচার যা করতো, আপনার মধ্যে এক ধরনের এই কর্তৃত্ববাদীরা কাজ করছে। সেই জন্য আপনি কথায় কথায় বলেন হতে দিব না, করতে দিব না, ঘেরাও করবো, এই সমস্ত কথা। এগুলো তো জোর জুলুম, তো গণতন্ত্রের ভাষা না। জোর জুলুম গণতন্ত্রের ভাষা হবে, আপনি আপনার কথা বলবেন, আমি আপনার কথা বলবো, আপনারা সিদ্ধান্ত নেবেন, ভাবেন মানুষ কোনটাকে ভালো করবে, মানুষ কোনটাকে গ্রহণ করবে। কাজেই বন্ধুরা, আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী বলা ঠিক না, উনি এমন একটি পর্যায়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের মেয়ে যিনি এখানে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু উনি আজকে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের একটা সিম্বল। এবং গণতন্ত্রকামী খালি শুধু নয়, পক্ষে অর্থাৎ ন্যায়ের পক্ষে কথা বলার জন্য যদি কোনো মানুষ থাকে, তার নাম বেগম খালেদা জিয়া। যে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, এই মানুষটির প্রতি আপনি খেয়াল করে দেখেন, 39 বছর বয়সে উনি বিধবা হয়েছেন, তারপরে কিন্তু উনি 2টা নাবালক ছেলেকে নিয়ে উনি থেকেছেন। এবং আপনাদের প্রতি ভালোবাসা কতটুকু থাকে, উনি উনার এই 41 বছর বয়স থেকে উনি এই যে আপনাদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বৃহত্তম রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবং যার জন্য তাকে আপনারাও সম্মান দিয়েছেন। 91 কেউ বলেছে 10টি সিট পাবে, আল্লাহর কি মেহেরবানি, উনি শেষ পর্যন্ত মেজরিটি সিট পেয়ে ও তৎকালীন। কাজে এই বেগম খালেদা জিয়া, তার পরবর্তীতে আপনি দেখেছেন 111 এর ষড়যন্ত্রকারীরা বহু চেষ্টা করেছে, কিন্তু
তারা খালি ষড়যন্ত্রই করেছে, কোথাও খুঁজে পায় নাই খালেদা জিয়ার বিলিয়ন বিলিয়ন ডলার, তারেক রহমানের বিলিয়ন বিলিয়ন ডলার। অনেক গল্প শুনিয়েছে, আজকে সব ফানুসের মতো মানে একদম মিলিয়ে গেছে। কিন্তু আজকে কিন্তু বের হয়ে আসছে 280 মিলিয়ন 300 মিলিয়ন। দেবব্রত চৌধুরীরা ইনকোয়ারি করে বলছে এত বিলিয়ন ডলার অমুক জায়গায় গেছে, এত বিলিয়ন ডলার অমুক জায়গায় গেছে, অমুকের ছেলের মাসের বেতন 2 কোটি টাকা, এত কিছু। কিন্তু জনাব তারেক রহমানের মাসের বেতন কয় টাকা দিয়েছে? আরাফাত রহমান কোকো, খালেদা জিয়া ঘেরাও, অবরুদ্ধ। সেই মানুষটি দেখলো তার ছেলে মা জীবিত, তার সময় একটা ছেলে যে ছিল আর অনেকদিন বেঁচে থাকার কথা, অলমোস্ট বিনা চিকিৎসা একটা মানুষ মারা গেল। এবং মা সেই ছেলেকে দাফন করার জন্য যতটুকু অন্য আমরা 10টা পরিবারের মানুষ যেরকম ভাবে আবেগ অথবা আমাদের অনুভূতি ব্যক্ত করতে পারতাম, উনি কি সেই দিন পেরেছিলেন? আপনাদের খেয়াল থাকার কথা, উনি তখন গুলশান বিএনপি অফিসে অবরুদ্ধ ছিলেন। কিন্তু মানুষ কিন্তু তার পণ্য করে নাই। আপনি খেয়াল করে দেখেন বাইতুল মুকাররমের জানাজায় মানুষ কিন্তু তাদের যে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধাবোধ শহীদ জিয়ার জানাজায় দেখিয়েছিলেন। একইভাবে আরাফাত রহমান কোকো কোনো রাজনীতিবিদ নয়, শুধু পরিচয় জিয়াউর রহমান খালেদা জিয়ার ছেলে একজন ক্রীড়া সংগঠক। তার জানাজায় যে কি পরিমাণ মানুষের উপস্থিতি সেটি প্রমাণ করে মানুষের স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা কতটুকু আছে। অন্য কার জানাজায় কি হয়েছে ওই বিতর্কে আমি এখন যেতে চাই না। আর জিয়াউর রহমানের আরেক ছিলেন জনাব তারেক রহমান, ওনাকে কেমন ভাবে গ্রেফতার করা হয়েছিল আর কেমন ভাবে চিকিৎসার জন্য উনি কোর্টের পারমিশন নিয়ে বিদেশে গিয়েছিল, আপনার মনে থাকার কথা, স্ট্রেচারে করে। সেই মানুষ চিকিৎসার পরবর্তীতে ধীরে ধীরে আজকে সুস্থ হয়ে উনি আজকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিচ্ছেন। এবং শুধু বিএনপির নেতারা, উনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আজকাল গণতন্ত্রগামী মানুষগুলোর নেতৃত্ব দিচ্ছেন। সেই মানুষটিকে খালেদা জিয়ার সেই বাড়ি, খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, সেক্টর 1 এর প্রথম কমান্ডার জিয়াউর রহমান এবং জেড ফোর্সের কমান্ডার জিয়াউর রহমান বীর উত্তম, উনাকে ওনার বাড়ি থেকে উচ্ছেদ করা হলো। আপনি বলেন এখানে মুকসেদ ভাই সহ আর অনেক মুক্তিযোদ্ধা আছেন হয়তো, যারা মুক্তিযোদ্ধাদেরকে যে বাড়ি ঘর দেওয়া হয়েছিল কাউকে কোথাও যদি উচ্ছেদ করা হয়েছে কোথাও? এবং কোন জায়গায় কেউ যদি কোনো সমস্যায় পড়েছে পত্র পত্রিকার সমানে লিখেছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, খালেদা জিয়াকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হলো। কোন পত্রিকাকে, কোন টিভিকে লিখতেও দেওয়া হলো না, দেখাইতেও দেওয়া হলো। অর্থাৎ স্বৈরাচারী মনোবৃত্তি কি। আর সব সময় খালি বলতো, এটা উনি বলছে মৃত্যুঞ্জয়, কথা তো সঠিক, উনি বলতো এখনো মনে না কেন, খালি মনে মনে শুনি কিন্তু মনে না কেন, বুঝছে না, টুক করে ফেলে দেবো। পদ্মা বিদ্যুৎ বদলের দিন কি বলেছিল মনে আছে? দেখেন তো দেখি আল্লাহর কি কাজ। 2টা মানুষ সম্পর্কে কমেন্ট করেছিলেন, একজন আজকে প্রধান উপদেষ্টা, আরেকজন আজকে এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। আর উনি আজকে কাজে গর্ব, অহংকার মানুষের ধ্বংসের মানে একটা কারণ। এবং এটা তো আমরা বই কিতাবে অথবা আমরা অনেক সময় শ্লোক, খনার বচন বলেন আর অনেক মুরব্বীদের কথা বলেন, এগুলো কিন্তু আছে। কাজে আমরা আজকে খুব বেশি কমপ্লাসেন্সে ভোগার কোনো কারণ নেই, অর্থাৎ আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা আপনাদের সহযোগিতা চাই। এবং আমাদের দলের নেতা কর্মীরা হয়তো কেউ কেউ মন খারাপ করেছেন, এখানে বসতে পারলে আমরা কিন্তু আমরা চাই আমাদের এই সমাজের এই শ্রেণীর মানুষের কথা শুনতে, আমরা তাদেরকে সম্মান দিতে চাই, আমরা তাদেরকে শ্রদ্ধা দেখাতে চাই। আমরা যারা কর্মী, আমাদের জন্য আমরা দরকার পড়লে দাঁড়িয়ে থাকবো, বাট দে শুড বি দেয়ার। দ্যাটস ওয়াই আমরা এই ধরনের একটু আয়োজন করেছি। সেজন্য আমি আপনাদের প্রতিও কৃতজ্ঞ যে আপনারা সাথে সাথে আপনারা সেটাকে বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছেন। এবং আজকে আমি এই কথাটুকু বলে শেষ করতে চাই যে সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সাহায্য চাই, আপনাদের সহযোগিতা চাই। এবং বেগম খালেদা জিয়া এই অসুস্থতার মাঝেও উনি রাজি হয়েছেন যে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এই দিনাজপুর 3 থেকে। সেই অবস্থায় ওনার সম্মান, ওনার অবস্থান এবং আপনাদের মেয়েকে আপনারা কিভাবে সম্মানিত করবেন এটি আপনাদের বিষয়। যেহেতু আমরা দল করি, আমাদের আপনাদের কাছে দাবি থাকবে, আবদার থাকবে, অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনাদের সর্বোচ্চটা দিয়েই আপনারা ওই দিন
সব আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমাদের অনুরোধ ধানের শীষে দিয়ে খালেদা জিয়াকে আপনারা বিপুলভাবে জয়যুক্ত করবেন এবং দেশবাসী তার প্রতি যে শ্রদ্ধাবোধ এইটিকে আরো বাড়িয়ে তুলবেন। এবং আপনাদের জানার জন্য বলি, খালেদা জিয়া ওনার জীবদ্দশায় 23টি নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করেছেন। আপনাদের স্নেহ ভালোবাসায় আলহামদুলিল্লাহ 23টি নির্বাচনী এলাকা থেকে উনি বিপুল ভোটে সব সময় জনগণ তাকে তার পাশে দাঁড়িয়েছে, নির্বাচিত করেছে। ইনশাআল্লাহ আগামী 26শে ফেব্রুয়ারি নির্বাচন দিনাজপুর 3 ইতিহাস সৃষ্টি করবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।